আসসালামু আলাইকুম। আজ ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। ভয়াবহ ভূমিকম্পে স্বজন হারানোর শোকে কাঁদছে আফগানিস্তানের মানুষ। দেশজুড়ে এখন শোকের ছায়া। দেশটির পূর্বাঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৮১২ জন নিহত এবং প্রায় ৩,০০০ মানুষ আহত হয়েছে। ভূমিকম্পের পর কয়েক দফা আফটার শক হওয়ার পর বড় ধরনের উদ্ধার অভিযান চলছে। প্রত্যন্ত পার্বত্য এলাকার অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে। কয়েক দফা আফটার শকে মানুষজন আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। তারা বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। বহু মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। বিধ্বস্ত বাড়িঘর ও পাথর চাপা পড়া মানুষ উদ্ধারের জন্য আকুতি জানায়। সব মিলিয়ে এক ভয়াবহ রাত কাটায় কুনার সহ 4টি প্রদেশের বাসিন্দারা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নিজেদের প্রতিশ্রুতির কথা বারবার জোর দিয়েই বলছে অন্তর্বর্তী সরকার, কিন্তু ভোটের লড়াই যারা করবে সেই রাজনৈতিক দলগুলোর কথার সুর যেন মিলছে না। বিভিন্ন ইস্যুতে বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সামনের সারিতে থাকা দলগুলোর দূরত্ব যেন দিন দিন বাড়ছে। ছাড় দিতে সমঝোতায় আসার মনোভাব এখনো দৃশ্যমান হচ্ছে না, বরং কোনো দল প্রকান্তরে জানিয়ে দিচ্ছে দাবি পূরণ না হলে ভোটে যাবে কিনা তাও ভাবছে তারা। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচন হবে কিনা এ বিষয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে, এমনটা মনে করছেন বিশ্লেষকেরা। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি এন জেকবসন বলেছেন, মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না, তবে তাদের লক্ষ্য বুঝতে তাদের সাথে কথা বলে, আর কোনো নির্দিষ্ট নির্বাচনী ফলাফলকেও সমর্থন করে না। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্কিন দূত। তার নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল ওই বৈঠক করে সিইসির সঙ্গে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎকালে সেনাপ্রধান এই আশ্বাস দেন। পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এবং সরকারের প্রেস উইং থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার বিচারের দাবি জানিয়েছে বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 22টি রাজনৈতিক দল। একই সঙ্গে দলগুলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের বিচারের বিষয়ে একমত হয়েছে। রাজধানীতে গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে গতকাল সোমবার এক সভায় এ বিষয়ে একমত হয় দলগুলো। রাতে 22 দলের যৌথ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে বলে মনে করেন প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচন বানচাল করতে অশুভ শক্তি নানা ষড়যন্ত্র বা কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের। একই সুরে কথা বলছেন ছাত্রদল মনোনীত প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, প্রতিরোধ পর্ষদ, বিনির্মাণ পর্ষদ, সমন্বিত শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা। এক প্রার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গতকাল সোমবার বিকেলে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলে বিক্ষোভ মিছিলে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে 1 ঘন্টার কম সময়ের মধ্যে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করলে বিক্ষোভ উচ্ছ্বাসে পরিণত হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন হামলার ঘটনায় বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম এসেছে।
এছাড়া উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে ক্যাম্পাসের ছাত্র নেতাদের বিরুদ্ধে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ করেছে 2 ঘন্টা ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফোন করেও তেমন সহযোগিতা পাওয়া যায়নি। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে আন্দোলনে রয়েছেন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনভর আন্দোলনে থমথমে পরিস্থিতি ক্যাম্পাসে ছিল। বহিরাগতদের হামলার ঘটনায় উপাচার্যকে ক্ষমা চাওয়া এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহার না করায় বিকেলে রেলপথ অবরোধ করে তারা। এ সময় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে দুর্ভোগে পড়ে যাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদে দোষরমুক্ত করা, গেস্টরুম ও গণরুম সংস্কৃতি ফিরে আসার সব পথ রুদ্ধ করা সহ 36 দফা ইস্তেহার ঘোষণা করেছে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। গতকাল সোমবার বেলা 3:45 ডাকসু কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ইস্তেহার পাঠ করেন ওই প্যানেলের এজিএস পদপ্রার্থী মহিউদ্দিন খান। নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা নেই বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বসুন্ধরা এলাকায় দলের আমির শফিকুর রহমানের বাসায় এই বৈঠক হয়। বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে করার দাবিতে দলের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15 বছরে নিযুক্ত গভর্নর, ডেপুটি গভর্নর ও সরকারি বেসরকারি 26 ব্যাংকের এমডি ও পরিচালকের দুর্নীতি অনুসন্ধানের স্বার্থে তাদের উপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেই তালিকায় নাম থাকা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ হাবিবুর রহমানকে গত রবিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। মোহাম্মদ হাবিবুর রহমান বিমানবন্দর থেকে বাসায় ফিরে আসার পর গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অফিস করেননি। তার বিষয়টি জানাজানি হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় এবং বিভাগীয় অফিসে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সুপারিশে নিয়োগ পাওয়া ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক সহ অভিযুক্ত ব্যক্তিরা আতঙ্কে রয়েছেন বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। ডেপুটি গভর্নর হাবিবুর রহমান সহ 11 কর্মকর্তা সরকারি কর্মসূচিতে যোগ দিতে আফ্রিকার নামিবিয়ায় যাচ্ছিলেন। জুলাই জাতীয় সনদের খসড়া চলতি সপ্তাহের মধ্যে চূড়ান্ত করবে জাতীয় ঐকমত্য কমিশন। একই সঙ্গে বিশেষজ্ঞদের মতামত নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আলাদা সুপারিশ করে সরকারকে দেবে কমিশন। সনদ বাস্তবায়নের উপায় নির্ধারণ করে দেবে সরকার। 17টি রাজনৈতিক দলের সঙ্গে গতকাল সোমবার অনানুষ্ঠানিক বৈঠকে কমিশনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালার সংশোধন করেছে সরকার। এতে বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করা হয়েছে। সেই সঙ্গে এক ব্যক্তি পরপর 2 বারের বেশি সভাপতি হতে পারবেন না এমন বিধানও জুড়ে দেওয়া হয়েছে। রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করা গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার রাতে পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট 1 শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। নোয়াখালীতে উচ্ছেদ অভিযান চালানোর সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হকার ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকেরা। গতকাল সোমবার দুপুর 12টার দিকে মাইজদি পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সূচনা ফাউন্ডেশনের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা 448 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 35 জনের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গতকাল সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতিহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এই দিন দেশব্যাপী বিভিন্ন জেলা ও মহানগরেও আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিনোদনের খবর। সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন সিনেমায় প্লেব্যাক শুরু করেন ১৯৬৭ সালে। তখন তিনি স্কুলে পড়েন। সহশিল্পীদের তুলনায় তিনি এতটাই ছোট ছিলেন যে স্টুডিওতে একটি সিঁড়ির মতো বানানো ছিল। রেকর্ডিংয়ের সময় সহশিল্পীদের উচ্চতা অনুসারে সেই সিঁড়িতে দাঁড়িয়ে গানে কণ্ঠ দিতেন সাবিনা ইয়াসমিন। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।